নমস্কার, এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আপনাদের স্বাগত। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা এখন রাজস্থান ঘুরে বেড়াচ্ছি, তার বিভিন্ন জায়গার ভিডিও আমার চ্যানেলে দিচ্ছি। গত পর্বে বিকানির পৌঁছেছিলাম, সেখানে গিয়ে আমরা কর্ণী মাতার মন্দির দর্শন করেছি, যেখানে প্রচুর ইঁদুরের বাস, ইঁদুর মন্দির নামেও খ্যাত। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম ভান্ডারসা জৈন টেম্পল, লক্ষ্মীনাথজির মন্দির, সেগুলোও দেখেছি। তারপর রামপুরিয়া হাভেলির অপূর্ব কারুকার্য নকশা, সেটাও দর্শন করেছি। শেষে গিয়েছিলাম জুনাগড় ফোর্ট, যেটি মাস্ট ভিজিট প্লেস বিকানিরের। অপূর্ব ইতিহাস, তার নিদর্শন আমরা প্রত্যক্ষ করেছি। আজ আমরা এসে পৌঁছেছি জয়সলমীরে। তো আমার বিকানির ভ্রমণের ভিডিও চ্যানেলেই রয়েছে, যদি দেখবেন আপনারা একটু দেখে নেবেন। আর আজকে চলুন জয়সলমীর ভ্রমণ শুরু করি। জয়সলমীর আমরা সবাই মিলে যাই, চলুন। হাই সকলকে। আগের পর্বে আমরা বিকানির ভ্রমণ তো দেখালাম। এবার আজকে আমরা এখান থেকে জয়সলমীরের উদ্দেশ্যে রওনা হব রাত্রিবেলা 11:05-এ। জয়পুর থেকে আসছে গাড়িটি, জয়সলমীর জন্য লীলান এক্সপ্রেস। এখান থেকে বিকানির থেকে একটাই ট্রেন আছে জয়সলমীর যাওয়ার জন্য। তো সেই ট্রেনে চেপে আমরা রওনা দেবো জয়সলমীরের উদ্দেশ্যে। তো চলুন, ঘড়ির কাঁটায় এখন বাজছে 10:30, সাড়ে 10টা বাজছে। ট্রেন বিকানেরের আগের স্টপেজেই আছে দেশনোক স্টেশনে, যেখানে আজ ওই বিকানির যখন এসেছিলাম কর্ণী মাতার মন্দির, যে দেশনোক স্টেশন দেখেছিলাম সেখানেই আছে। তো সেখান থেকে আসতে আধ ঘন্টার মতন সময় লাগবে, অর্থাৎ 11টার মধ্যে ট্রেন ঢুকে যাবে। আর তারপরে এখন তো রাত হয়ে যাবে, আজ আর কিছু দেখাতে পারবো না। আগামীকাল সকাল 5টার সময় জয়সলমীর স্টেশনে পৌঁছানোর কথা আছে। তো দেখা যাক, ভোরবেলা পৌঁছে তারপরে জয়সলমীর পৌঁছে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক। মরু রাজ্য, এবার মরুভূমি, প্রকৃত মরুভূমির জায়গা বলতে যেটা বোঝায় রাজস্থানের থর মরুভূমি, সেই থর মরুভূমি দেখতে, অর্থাৎ জয়সলমীর। চলুন তাহলে সকালে। গুড মর্নিং। ঘড়ির কাঁটা এখন 5:10। রাইট টাইমে ট্রেন পৌঁছলো জয়সলমীর স্টেশনে। এবার আমরা এখান থেকে অটো ধরে যাব হোটেলে। ঠিক আছে, দেখুন। আমরা ভোরবেলা জয়সলমীরে এসে পৌঁছেছি। আর এখন যে হোটেলটায় আছি সেটা হচ্ছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, হোটেল ওয়েসিস হাভেলি। হোটেল ওয়েসিস হাভেলি পুরোনো দিনেরই হাভেলি বাড়ি। তো ওটাতেই আমরা আছি আপাতত। সকালবেলা 5টার সময় একটা অটো ধরে এসেছি, 100 টাকা অটো ভাড়া নিয়ে এখানে উঠেছি। মোটামুটি খারাপ নয় রুমগুলো। চলুন আপনাদের দেখাচ্ছি। এরপর এখান থেকে আমরা আজকে প্ল্যান করব যে একটু বর্ডার বা টানট মাথা যাওয়া যায় কিনা। চলুন তাহলে। আর এই যে চারপাশে সব দেখছেন, এগুলো সবই হোটেল এখানে সবই, এবং এটা ফোর্ট এরিয়ার মধ্যেই হয়। এই দেখুন ওয়েসিস হাভেলি, আর ঠিক তার সামনেই দেখুন ফোর্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, চলুন তাহলে ভেতরে রুমগুলো দেখে আসি। এই ঘরটায় আমরা আছি আপাতত, এই ওয়েসিস হাভেলির ঘর, পুরো হাভেলি স্টাইলে। এটা কাঠের তৈরি, সম্পূর্ণ কাঠের। আয়না একটা পেন্টিং দেওয়া আছে, পুরো হাভেলি স্টাইলের ঘর। এখানেও সাজানো আছে, সাজানো গোছানো এইরকম বিছানা। আর এখানে এসি আছে, টিভি আছে, এদিকে বাথরুম। এখানে একটা সুন্দর আয়না হাভেলি স্টাইলে করা, এখানে এরকম সাজানো আছে, সুন্দর, খুব সুন্দর। এই যে বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন আছে, শাওয়ার আছে, শুধু এখানে গিজার নেই, তবে ওই কন্টিনিউ নলেতে পাওয়া যায়। চলুন। ঘড়ির কাঁটা এখন 9:30 মতন বাজে। আমরা বেরিয়ে পড়লাম টানট মাথা এবং ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, এগুলো দেখার উদ্দেশ্যে। আপাতত আমি এখানে শিবা ট্যাক্সি জয়সলমীর থেকে একটি গাড়ি বুকিং করেছি। সেই গাড়ির মাধ্যমে, আমি ফোন নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেই গাড়িটির মাধ্যমে আমরা যাচ্ছি। এই দাদা আজকে আমাদের সঙ্গে আছেন সারাদিন, নিয়ে যাচ্ছেন আমাদেরকে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে, এবং টানট মাথা, লাঙ্গেওয়ালা, বড়াবাগ, আমসাগর জৈন টেম্পল, এবং সবশেষে গাদিসার লেকগুলো দেখবো সারাদিন। চলুন সারাদিনটা আজকে কেমনভাবে কাটে সেটা দেখাই।
শহর থেকে থানোট মাতার মন্দির প্রায় 115 কিলোমিটার দূর। আবার ওখান থেকে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার প্রায় 40 কিলোমিটার মতন। আবার ওখান থেকে লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল যেটা আছে সেটা 20 কিলোমিটার। ওখান থেকে আমরা আবার ফিরবো জয়সলমীর এবং আসার পথে গাজিসার লেকও দেখবো, বড়াবাগ এগুলো দেখবো। তো সব মিলিয়ে 350 কিলোমিটার 400 কিলোমিটার কাছাকাছি গাড়িটা আজকে সারাদিন চলবে। অনেকটাই রাস্তা, সেই জন্যে এই পথে গাড়ির রেটটাও একটা বেশি। সিজন হিসেবে ভ্যারি করে, কখনো সিজন থাকলে রেটটা বেশি হয় আর সিজনে কম হলে বেশি কম হয়। এতদিন বইতে যে আমরা পড়েছি থর মরুভূমি, সেই থর মরুভূমির উপর দিয়ে চলেছি। চারিদিকে বালি, কাটা গাছ আর রাস্তা তার মাঝখান দিয়ে যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছে তত বালির পরিমাণ বাড়ছে। এইভাবে ক্রমশ থর মরুভূমির মধ্যে আমরা ঢুকে চলেছি। খুব সুন্দর লাগছে, বইতে পড়া ইতিহাস আজকে চোখের সামনে। দারুণ। রাস্তা খুব সুন্দর, রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই, খুব সুন্দর রাস্তা। কিন্তু দেখুন চারপাশটা বালি আর বালি। এই রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছলাম লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম। গাড়ি এখানে পার্ক করবে। অলরেডি এখানে ভারতের যুদ্ধ বিমান দেখা যাচ্ছে। আমরা এগিয়ে চলবো ওইদিকে, ওয়ার মেমোরিয়ালের দিকে। চলুন যাই। প্রচুর গরম, তাপমাত্রা 40 ডিগ্রির উপর, কিন্তু এই জাতীয় পতাকা দেখে সেই গরমটা কোনো গরম বলে মনেই হচ্ছে না। চলুন তবে এগিয়ে যাই ধীরে ধীরে পদক্ষেপে। লঙ্গেওয়ালা, সেই লঙ্গেওয়ালা, যেই লঙ্গেওয়ালা 1971 সালে বর্ডার সিনেমা যার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল, সেই লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালের দিকে চলুন এগিয়ে যাই। আমরা এগিয়ে যাচ্ছি এই লঙ্গেওয়ালা যুদ্ধ যে স্থল, সেই যুদ্ধস্থলের দিকে। এইখানে যুদ্ধস্থল, এটা দেখতে পাচ্ছেন এই যে দূরে, আর এই দিকে আছে ওয়ার মেমোরিয়াল। এটা ওটা পরে আসার সময় আসবো। এখানে একটা ট্যাঙ্ক রাখা রয়েছে। আমরা আপাতত আগে যাই যুদ্ধস্থলের দিকে। আমাদের জাতীয় পতাকা, জয় হিন্দ। আমরা যাচ্ছি এখন যুদ্ধস্থলের দিকে। এই স্থানেই 71 সালে পাকিস্তানের সেনাবাহিনী লুকিয়ে লুকিয়ে এসে ভারতকে আক্রমণ করেছিল। মনে করেছিল যে তখন শুধুমাত্র ভারতের 120 জন সেনা নিয়ে এখানে পোস্টিং ছিল। তারা মনে করেছিল যে 120 জন সেনাকে কী আর করবে আমাদের, সহজেই আমরা তাকে হাঁটিয়ে দিতে পারবো। কিন্তু সেই যুদ্ধের যে কী পরিণতি হয়েছিল আমরা সবাই জানি। তার পরিপ্রেক্ষিতে আমরা সকলেই বর্ডার সিনেমা দেখেছি। এই সেই স্থান, ভাবলেও গায়ে কাঁটা দেয়। চলুন আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। এখানে পাকিস্তানের একটি ট্যাঙ্ক রাখা রয়েছে। 4 এবং 5ই ডিসেম্বর 1971 রাতে এই ট্যাঙ্ক নিয়েই ভারতকে আক্রমণ করতে এসেছিল। তারপর ভারতীয় সেনার প্রত্যুত্তরে এই ট্যাঙ্ক ফেলে রেখে পালিয়ে যায়। এই সেই ট্যাঙ্ক। এখানে আমাদের বীর জওয়ানদের প্রতিকৃতি করা আছে। শহীদ হয়েছিলেন জগজিৎ সিং, চরণ দাস।
अवतार सिंह, विशन दास, मेजर कुलदीप सिंह चांदपुरी, हरबीर सिंह, এনারা আর সবার মাঝে জল জল করছে আমাদের অশোক স্তম্ভ। চৌঠা ডিসেম্বর 1971 রাতে ধরমবীরের প্লাটুন যখন টহল দিচ্ছিলেন তখন সীমান্তের ওপারে প্রচুর সাঁজোয়া যানের আওয়াজ শুনতে পান। মেজর আত্মা সিং কর্তৃক সেনাবাহিনী বিমান পর্যবেক্ষণ করে যে পোস্টের প্রাপ্ত খবরের ভিত্তিতে শীঘ্রই নিশ্চিত করেন যে লঙ্গেওয়ালা পোস্টের সাধারণ দিকে অগ্রসর হওয়া পোস্টের দিকে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া গাড়ি ধরে পাকিস্তান সেনা এগিয়ে আসছে। ধরমবীর ভাকরির টহল দলকে অগ্রসরমান সাঁজোয়া গাড়িগুলির দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। চাঁদপুরি ব্যাটালিয়ন সদর দপ্তরে যোগাযোগ করেন, জরুরি শক্তি বৃদ্ধি এবং বর্ম, কামান এগুলো সহায়তার জন্য অনুরোধ করেন। ব্যাটালিয়ন সদর দপ্তর তাকে যথাসম্ভব অবস্থানে থাকার এবং আক্রমণ নিয়ন্ত্রণ করার কথা বলে এবং রামগড়ের দিকে পিছিয়ে আসতে বলেন, কারণ সেই রাত্রে শক্তি বৃদ্ধি করা যাবে না এই কথা বলেন। কমান্ডের কাছে হয়তো কিছু হটার মতন পরিবহন থাকা সত্ত্বেও কিন্তু তিনি চাঁদপুরি অগ্রসর হন না, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। রাত 12:30 নাগাদ পাকিস্তানি বাহিনী তাদের আক্রমণ শুরু করে। আক্রমণাত্মক বাহিনী যখন একমাত্র ফাঁড়ির কাছে পৌঁছায় তখন পাকিস্তানি কামানগুলি মাঝারি কামান দিয়ে সীমান্ত পেরিয়ে আসে। বিএসএফ ডিটাচমেন্টের 10টি ইউটের মধ্যে 5টি ইউটের মৃত্যু হয়। 45টি ট্যাঙ্কের কলাম যখন পোস্টের কাছে পৌঁছায় তখন ভারতীয় প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত মাইনফিল্ড স্থাপনের সময় না পেয়ে দ্রুত ট্যাঙ্ক বিধ্বংসী মাইনফিল্ড স্থাপন করে। শত্রুরা এগিয়ে যাওয়ার সাথে সাথে একজন পদাতিক সৈন্যও নিহত হয়। ভারতীয় পদাতিক বাহিনী তাদের গুলি চালিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত অগ্রণী পাকিস্তানি ট্যাঙ্কগুলি তাদের পিআইএটি গুলি করে 15 থেকে 30 মিটারের মধ্যে চলে আসে। তারা ট্র্যাকে প্রথম দুটি ট্যাঙ্কের জন্য তাদের জঙ্গা মাউন্টেড 106 মিমি MM40 রিকোয়েলেস রাইফেল ব্যবহার করে, যার মধ্যে যুদ্ধের সময় একজন ক্রু নিহত হন। এই অস্ত্রটি বেশ কার্যকর প্রমাণিত হয়েছিল, কারণ এটি পাকিস্তান ট্যাঙ্কের উপরে যে পাতলা আবরণটি সেটা উঁচু অবস্থান থেকে আঘাত করতে সক্ষম হয়েছিল এবং প্রায়শই স্থির হয়ে আটকে থাকা যানবাহনগুলিতে গুলি চালাতে সক্ষম হয়েছিল। সব মিলিয়ে পোস্ট ডিফেন্ডাররা দাবি করেছিলেন যে 12টি ট্যাঙ্ক ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রাথমিকভাবে পাকিস্তানি আক্রমণ প্রায় সঙ্গে সঙ্গেই থেমে যায় যখন পদাতিক বাহিনী কাঁটাতারের বেড়া পেরিয়ে আসতে থাকে, যাদের রাত্রিবেলা দেখা যায়নি, এবং এটিকে মাইনফিল্ড হিসেবে ব্যাখ্যা করেন। ভারতীয় আরসিএল ক্রুদের জন্য গুলি চালানো সহজ হয়ে যায় যখন পাকিস্তানি ট্যাঙ্কের অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্কগুলি যা জয়সলমীরের দিকে অগ্রসর হওয়ার জন্য তাদের অভ্যন্তরীণ ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেগুলো বিস্ফোরিত হয়, যা উচ্চভূমিতে অবস্থিত ভারতীয়দের জন্য পর্যাপ্ত আলো সরবরাহ করে এবং পাকিস্তানি পদাতিকদের জন্য ভূমিস্তরে ঘন এবং তীব্র ধোঁয়ার পর্দা একটা তৈরি করে, যা আরও বিভ্রান্তিকর অবস্থা তৈরি করে পাকিস্তানি সেনাদের জন্য। পাকিস্তানি স্যাপারদের উপরে আনার সময় 2 ঘন্টা সময় নষ্ট হয়, কিন্তু আবিষ্কার করে যে কোনো মাইনফিল্ড নেই। যাই হোক, এই সময় পাকিস্তান পদাতিকদের ভিন্ন দিক থেকে কিন্তু আক্রমণ করে, কিন্তু ভোরের আলোতে আরেকটি আক্রমণ হয়। পাকিস্তানি অগ্রসরমানরা রাস্তা থেকে নেমে যানবাহন দিয়ে পোস্টটি ঘিরে ফেলার চেষ্টা করে, কিন্তু আক্রমণ করার আগেই অনেক যানবাহন, বিশেষ করে সাঁজোয়া কর্মী, বাহক এবং ট্যাঙ্ক পোস্টের আশেপাশে থাকা নরম বালিতে আটকা পড়ে। পুরো যুদ্ধের সময় চাঁদপুরি সহায়ক কামান নিক্ষেপের নির্দেশ অব্যাহত রেখেছিলেন। যদিও ভারতীয় রক্ষকদের তুলনায় পাকিস্তানি সৈন্যদের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা তাদের ঘিরে ফেলেছিল, তবুও পূর্ণিমার রাতে ফাঁড়ি থেকে ছোট অস্ত্র এবং মোটর ছোঁড়ার কারণে পাকিস্তানি সৈন্যরা খোলা ভূখণ্ডে অগ্রসর হতে পারেনি। এটি ভারতীয়দের তাদের শক্তিশালী প্রতিরক্ষামূলক অবস্থান ত্যাগ না করে উৎসাহিত করেছিল, যা পাকিস্তানি কমান্ডারদের হতাশ করেছিল। ভোর হওয়ার সাথে সাথে পাকিস্তানি বাহিনী পোস্টটি দখল করতে তো পারেইনি এবং পূর্ণ দিনের আলোতে তার জন্য মুখোমুখি হয়েছিল। দিনের আলোতে ভারতীয় সেনারা পাকিস্তানের সঙ্গে যোগ্য লড়াই করে তারা জবাব দেয় এবং ফলে
অনেকগুলি ট্যাঙ্ক তারা এখানে ফেলে রেখে পালিয়ে যায় এবং পাকিস্তানি সেনা, বহু সংখ্যক সেনা মৃত্যুবরণ করে এবং ভারতীয়রা এই লঙ্গেওয়ালা যে এলাকা সেটা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়। লঙ্গেওয়ালা দেখে আমরা এবার এসে পৌঁছেছি তানোট মাতা মন্দির। তানোট মাতা মন্দির একটি বিখ্যাত জায়গা, এটি সেনাবাহিনী দ্বারাই পরিচালিত হয়। এখানে মাতাকে হিংলাজ মাতারই একটি রূপ বলে মনে করা হয়। যখন ওই যুদ্ধের সময় পাকিস্তানের সমস্ত বোমাবর্ষণ করেছিল, গুলিবারুদ করেছিল, তখন তার মা স্বপ্নাদেশ দেন যে যারা আমার মন্দির চত্বরে থাকবে তাদের কোনো রকম ক্ষতি হবে না। তো সত্যিই তাই, সেই সময় কিছু হয়নি এবং এমনকি এমনও দেখা যায় যে যে সমস্ত গোলাবারুদগুলো এখানে পড়েছিল সেগুলো ফাটেও নি। আপাতত আমরা তানোট মাতা মন্দিরে এসেছি। তানোট মাতা সম্পর্কে কথিত আছে যে উনি হিংলাজ মাতারই একটি রূপ। উনি এখানে যখন 71 সালে যুদ্ধ হয়েছিল তখন স্বপ্নাদেশ দেন গ্রামবাসীকে যে যারা যারা আমার মন্দিরস্থলে আশ্রয় নেবে তাদের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি কিছু হবে না। তা সত্যিই তাই, সেরকম কোনো ঘটনা কিছু ঘটেনি যারা আশ্রয় নিয়েছিল, এবং এমনকি পাকিস্তান থেকে যে সমস্ত বোমাবারুদ গুলিবর্ষণ হয়েছিল সেইগুলো এখানে মন্দির চত্বর যেগুলো পড়ে সেগুলো ফাটেও নি পর্যন্ত। ফলে ওনার লীলা এক অদ্ভুত লীলা। তাই তানোট মাতা সমগ্র রাজস্থানবাসী সহ জয়সলমীরবাসীর কাছে এক জাগ্রত দেবী পূজিত হন। এখন নবরাত্রি চলছে, ফলে ভিড় একটু মন্দিরে বেশি আছে, ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে, চলছে এখানে। তো যাই হোক, আমরা তানোট মাতার সেই যে বোমাবর্ষণ যেগুলো ফাটেনি সেগুলো এখানে মিউজিয়াম করে রাখা আছে, সেগুলো দেখাবো এবং দেবীর দর্শন করে দেবীকেও আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন, জয় তানোট মাতার জয়। চলুন ভেতরের দিকে যাই। লাইন দাও। বাজা কरोगे?
টানট মাতা মন্দিরে আমরা পৌঁছেছিলাম ওই 1:10-15 নাগাদ। সেখান থেকে আমরা বর্ডারের পাস তৈরি করে নিয়েছি, নিয়ে আমরা এখন যাচ্ছি বর্ডারের দিকে, ববলিয়ান বর্ডার, ইন্দো পাক বর্ডার। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব বর্ডার। ওই দূরে আমাদের ভারতীয় সেনা বাংকার করা আছে, এখান থেকেই এনারা সারাক্ষণ আমাদের দেশকে পাহারা দিয়ে যাচ্ছেন। দেখুন, দেখতে পাবেন ওই বালির উপরে, ওই উপরে উঁচুতে। এসে উপস্থিত হয়েছি ববলিয়ান বর্ডার। কতটা দেখতে পাচ্ছেন জানি না, এই দূরে দেখুন, এই যে কাঁটাতারের বেড়ার গায়ে শিহরণ জায়গায়, এই দিকটা ভারত, ওপাশটা পাকিস্তান। দেখতে পেয়েছেন কাঁটাতারের বেড়া? চলুন আমরা মেন গেটের দিকটা যাই। এদিক দিয়ে প্রবেশ করতে হবে, গরম প্রচণ্ড আছে, প্রায় 47-48 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার। চলুন এই ওয়াচ টাওয়ারের দিকে আমরা যাই। আমরা এখানে ইন্দো পাক বর্ডারে, ববলিয়ান বর্ডারে এসেছি, এসে এখানে ওয়াচ টাওয়ারে আছি। এই যে দূরে দেখুন, এইটা কতটা ক্যামেরায় আসবে জানি না, তাও দেখাবার চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বর্ডারের পোস্টিং, আর এই দূরে একটা আছে, এইটা হচ্ছে পাকিস্তানের পোস্টিং। এবার এইখান বরাবর মাঝখান দিয়ে এই যে কাঁটাতার বরাবর এখান দিয়ে আছে, ঠিক আছে? এই যে কাঁটাতারের বেড়া দেখুন, এইখান দিয়ে রয়েছে পুরোটা। এখানে একটা কালো রঙের গেট রয়েছে, এই যে কালো গেট দিয়ে এই কাঁটাতার দিয়ে এই পাশ দিয়ে পুরো মরুভূমি জুড়ে রয়েছে। অর্থাৎ এই দিকটা আমাদের ভারতবর্ষ, ও পাশটা পাকিস্তান। এই সমস্ত জায়গা দেখে গায়ে শিহরিত হয়ে উঠছে, খুব সুন্দর লাগছে। এবং সদা স্বতন্ত্র আমাদের সেনাবাহিনী এখানে থেকে আমাদের দেশকে সবসময় রক্ষা করে চলেছে। সেনাবাহিনীর জন্য একবার জয় হিন্দ। এখানে ভবিষ্যতে ওয়াঘা সীমান্ত, আটারি সীমান্তে যেরকম প্যারেড হয়, সেরকম প্যারেডের একটা আয়োজন চলছে। সেই সমস্ত কাজের জন্য এখানে এখন কাজ চলছে। হয়তো 3-4 বছর বাদে যারা আসবেন তখন এখানে প্যারেড শুরু হবে, এরকমই একটা শোনা গেল সেনাবাহিনীদের সঙ্গে কথা বলে। আর এগুলো সব কনস্ট্রাকশন হচ্ছে, বিভিন্ন টয়লেট বলুন বা এমনি কোনো কিছু জিনিসপত্রের দোকান, কিছু সুভেনিয়ার শপ, এই সমস্ত কিছু তৈরি হবে। তো সবটাই এখন আন্ডার কনস্ট্রাকশন। 3-4 বছর, 5 বছরের মধ্যে এখানেও ওরকম প্যারেড শুরু হবে। তখন একটা নির্দিষ্ট টাইম ফিক্স করা হবে, সেই টাইম অনুযায়ী এলে প্যারেড দেখতে পাবে সাধারণ দেশবাসী। চলুন তাহলে আমরা যাই। আচ্ছা, যাওয়ার আগে আরেকটি বিষয় বলে দিই, সেটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস, যেটা হয়তো কোনো ইউটিউবার বা কারোর কাছেই শোনেননি। এই জিনিসটা হয়তো প্রথমবারই শুনবেন, আমি ঠিক জানি না, আমি অন্তত প্রথমে এটা শুনিনি বা জানতাম না। সেটা হচ্ছে এখানে এলে এই যে ওয়াচ টাওয়ারটাতে উঠলাম, তো ওয়াচ টাওয়ারটায় প্রথমে দেখালাম, এটা উঠে আপনাদের কাঁটাতারে বেড়া, গেট এগুলো দেখালাম। এই ওয়াচ টাওয়ারে উঠলে একটা অবাক কাণ্ড জিনিস লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে আপনার হাত ঘড়ি, যদি নর্মাল এমনি ঘড়ি আছে, সেই ঘড়িতে টাইম ধরুন এখন এখানে 2:30 বাজে, তা আমার ঘড়িতে, হাত ঘড়িতে 2:30 দেখাচ্ছে। অথচ মোবাইল ফোনের ঘড়িতে তখনই সঙ্গে সঙ্গে 2 বাজে, অর্থাৎ আধ ঘন্টা পিছিয়ে। কারণ কি? কারণ পাকিস্তানের সময় ভারতের সময়ের থেকে আধ ঘন্টা পিছিয়ে, যেহেতু পাকিস্তান পশ্চিমে অবস্থিত।
সুতরাং এই ওয়াচ টাওয়ারে যেহেতু পাকিস্তানের কাছাকাছি অংশ, তাই ওখানকার টাওয়ার অনেক সময় এখানে ক্যাচ করছে বলে মোবাইলে যে জিপিএস অনুযায়ী টাইমিংটা যেটা নিয়ে নিচ্ছে, অনেক সময় পাকিস্তানের টাইমিং নিচ্ছে। ফলে হাত ঘড়ি যেটা রিস্ট ওয়াচে দেখাচ্ছে 2:30 এবং মোবাইল ফোনের এতে দেখাচ্ছে, ঘড়িতে দেখাচ্ছে দুপুর 2টো। এটা একটা অদ্ভুত বিষয়। এই ব্যাপারটা আমার তো মনে হয় আমি লক্ষ্য করেছি, আমি এটা লক্ষ্য করলাম। তো আপনারা কেউ যদি দেখে থাকেন বা লক্ষ্য করে থাকেন বা জেনে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, চলুন তাহলে এবার আবার যাওয়া যাক। আবার এখনও আমাদের 3টে স্পট দেখা বাকি আছে আজকের দিনে। চলুন যেতে থাকি। ওই দূরে দেখা যাচ্ছে ওটা পাকিস্তান, ওটা পাকিস্তান, সামনেটা ইন্ডিয়া। বড়াবাগ সেমেন্টারি যেটা, সেটার জন্য আমরা এসেছি এখানে। এখানে সমস্ত যত মহারাজাদের সমাধিক্ষেত্র বলা যেতে পারে, মানে বুরিয়াল গ্রাউন্ড আর কি। এই বড়াবাগ, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো এক একটি রাজাদের সমাধিক্ষেত্র। ঠিক আছে, তো আমাদের হাতে একটু সময় কম থাকার জন্য অত কাছাকাছি যেতে পারছি না, তাই জন্য দূর থেকে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে চলুন যাওয়া যাক। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি অমরসাগর জৈন টেম্পলে। অমরসাগর জৈন টেম্পল দেখুন, অপূর্ব সুন্দর কারুকার্য বেলে পাথরের উপরে। দেখুন কত সুন্দর কাজ, বাগান করে এটা সুন্দর এখানে কাজ করছে ওরা, গাছ কাটিং করে সুন্দরভাবে। দেখুন অপূর্ব সুন্দর কাজ, দেখুন মন ভরে যাবে। সামনের দিকে যাই। কাজ দেখুন, খালি মন ভরে যাওয়ার মতন কাজ।
ঠিক আছে। আর নেই কুলিং জল আর নেই, আবার নিয়ে আসবে কুলিং জল। এখন মন্দিরের মধ্যে কি দেন দিনের শেষে পড়ন্ত বিকেলে আমরা এবার এসে পৌঁছেছি গাদিসার লেকে। গাদিসার লেক দেখতে আমরা এসেছি। এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখি আমরা লেকের দিকে যাই, আস্তে আস্তে যাচ্ছি। চলুন লেকের কাছে গিয়ে আবার আমরা দেখাচ্ছি। আমরা উপস্থিত হলাম গাদিসার লেক। গাদিসার লেকের এই যে গেট, এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। আর এই যে দেখুন, এখানে সন্ধ্যাবেলায় বোটিং হচ্ছে, বোটিংয়ের ব্যবস্থা আছে। তবে আমার মনে হয়েছে বোটিংয়ের রেটটা একটু বেশি, আপনারা চাইলে করতেই পারেন। ওইদিকে একটি গেট আছে, সাধারণত রাজা মহারাজারা ওই গেটটাই ব্যবহার করেন। গাদিসার লেকে এখানে বোটিংয়ের টিকিট কাটতে পারেন। দেখুন বোটিংয়ের রেট আমার মনে হয়েছে একটু বেশি, এবার আপনারা চাইলে করতেই পারেন। এই লেকের গেট, এখান থেকে বোটিং হবে। আর এখানে টিকিট কাউন্টার। প্রচুর মার্কেট আছে এখানে, দোকানপাট নিয়ে বসেছে, আপনারা যা চাইবেন কিনতে পারেন। চলুন চলুন আপনাদের একটা জিনিস দেখাই। রাত্রির বেলা, সন্ধেবেলা আমরা আমাদের যে হোটেল ওয়েসিস হাভেলি তার ছাদে এসেছি, রুফটপ। এবার তার ভিউটা দেখুন ছাদ থেকে। দেখুন সোনার কেল্লা, তার রাত্রির ভিউ দেখুন। এটা ওয়েসিস হাভেলির ছাদ থেকে, অপূর্ব। দেখুন কিরম লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। সকালবেলাও একবার দেখানোর চেষ্টা করব। রাত্রির ভিউটা দেখালাম, সকালের ভিউটা আর একবার চেষ্টা করব। গুড মর্নিং ফ্রম জয়সলমীর। আজ জয়সলমীরের দ্বিতীয় দিন তথা শেষ দিনও বটে। আজ দুপুরে আমার 3:30-র সময় জয়সলমীর স্টেশন থেকে যোধপুরের উদ্দেশ্যে ট্রেন আছে। তো আজকে এই যে আমরা হোটেল ওয়েসিসে ছিলাম, এই হাভেলি, ওয়েসিস হাভেলি, খুব সুন্দর এখানে ব্যবস্থাপনা এবং পুরনো হাভেলি অংশই এটা। তো সেখানে ছিলাম। এখন আমরা আজকে 10টার সময় হোটেল চেক আউটের ব্যাপার থাকে, তো চেক আউট করে দিলাম। দিয়ে আমরা এখন এই তার উল্টো দিকে এখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে গেলেই ওই দেখুন উপরে দেখতে পাচ্ছেন ফোর্ট, এন্ট্রি গেটের দিকে যাব। তো এটা দিয়েই মোটামুটি হেঁটে চলে যাব, 500 মিটার মতন হবে এন্ট্রি গেট। সেখানে গিয়ে ফোর্টটার ভেতরটা, ফোর্টটুকুই দেখা বাকি আছে, সোনার কেল্লা যেটা গোল্ডেন ফোর্ট, তো সেটাই দেখে নেবো। এবং ওর ভেতরে আশপাশে যা যা জিনিস দেখার আছে সেটা দেখে নিই, আমরা তাহলে চলে যাব। ঠিক আছে, তবে চলুন যাওয়া যাক সোনার কেল্লা। আমরা ওয়েসিস হাভেলি থেকে এই পথটা দিয়ে উঠে এলাম। আসার পর আমরা এখান দিয়ে এবার যাচ্ছি, এই যে আমাদের পাশে গোল্ডেন ফোর্ট, সোনার কেল্লা চলেছে। জাস্ট এইটা সোজা যাব, সোজা গিয়ে একটু এদিকে রাউন্ড হয়ে গেলেই এন্ট্রি গেট চলে আসবে। চলুন, আজ এখন 10টা মতনই বাজে, রোদ্দুরের তেজ এখন থেকেই প্রচুর। এই দেখুন এখানে সোনার কেল্লা মানে জয়সলমীরে এই অঞ্চলে জলের খুব কষ্ট। এখানে এরকম গাড়ি করে করে জল আসে এবং এই জল বিভিন্ন দোকান বলুন, বিভিন্ন হোটেল বলুন, সেসব জায়গায় ভরে নেওয়া হয়। এইভাবে অন্য জায়গা থেকে জল প্রতিদিন এখানে আসে, সেই জন্য জলের খরচ এখানে একটু মানে জলের ক্রাইসিস আছে, জলের খরচ একটু বুঝে শুনে করতে হয়। চলুন তাহলে আমরা এগিয়ে যাই। আমরা এসে পৌঁছলাম গোল্ডেন ফোর্ট, সোনার কেল্লা। দেখুন একদম গোল্ডেন ফোর্টের সামনে, হলুদ বেলে পাথরে তৈরি, অপূর্ব, রোদের আলো পড়ে অপূর্ব লাগছে। সেই জন্যই সোনার কেল্লা বলা হয়ে মানে গোল্ডেন ফোর্ট বলে।
আর সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমা থেকে শুটিং হয়েছিল এখানে, তো তার জন্য বিখ্যাত হয়েছে। ওই যে দেখুন লোক উঠে আছে, একটা রাজার প্যালেস পাশে রানীর প্যালেস। চলুন আমরা ভিতরে যাব। এখানে বিশেষত্ব একটাই যে বিভিন্ন সময় পাথরের রং সূর্যের আলোর সাথে সাথে যেরকম বদলে বদলে যায়, অপূর্ব সুন্দর লাগে। বিশেষ করে নাকি গোধূলি বেলায় খুব সুন্দর লাগে। চলুন তাহলে যাওয়া যাক। এখান থেকে অটো আছে, অটো করেও যেতে পারেন বয়স্ক মানুষ থাকলে, চড়াই আছে শুরুটা, না হলে হেঁটেও ঘুরে ঘুরে দেখা যায়। চলুন তবে যাওয়া যাক। Jain temple, Hindu temple, Mughal body, Kaman. On the mountain, the first monument I will show you. Everybody have guide. एक ही बात बोल दिया, इतने लोग खाते पास में गाड़ी। আমরা এখন এসে পৌঁছলাম সুরাজপোল দিয়ে এলাম। সুরাজপোল কারণ পোলে প্রত্যেকটা এক একটা গেটের এক এক রকমের নাম দিয়ে এই যে জায়গাটা এসে পৌঁছেছি, এটা হচ্ছে দশেরা চক। এই দশেরা চকে এসে আমরা যদি এই দিকটা দাঁড়ান, এই দেখুন, এই আরেকটু এগোই দেখাচ্ছি আপনাদের। দেখুন এইখান থেকে যদি দাঁড়াই, এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন এই যে ডান দিকে যে প্যালেস, এটা হচ্ছে রাজার বাড়ি, রাজার প্যালেস, ঠিক আছে। আর এই যে সোজা যে প্যালেস, এটা হচ্ছে রানীর প্যালেস। আর ওই দিকে দেখুন একটা মন্দির আছে, সেটা হচ্ছে চামুন্ডা মন্দির। চলুন তাহলে আমরা সব দেখতে যাই। রাজা মহল, এই যে চামুন্ডা মন্দির। এখানে একটি স্কুল বিদ্যালয় যেটা আছে, এখানে দেখুন তখনকার দিনে যারা সতী হয়েছিল তাদের হাতের ছাপ। আমরা এবারে এদিক দিয়ে যাচ্ছি, দেখি ওই জৈন টেম্পল, ক্যানন, এগুলো দেখার জন্য। দেখি কোন দিক দিয়ে। এটা পুরো সেই কেল্লার ভেতরে সেই বেনারসের মতন যেরকম ছোট ছোট গলি রাস্তা, সেই রকম ধরনের আমরা এখান দিয়ে যাচ্ছি। প্রচুর দোকান। পৃথিবীর একমাত্র লিভিং ফোর্ট বলতে যা বোঝায় সেটা হচ্ছে এই সোনার কেল্লা বা গোল্ডেন টেম্পল। এখানে থাকারও ব্যবস্থা আছে, থাকতেও পারেন, কিন্তু এখান থেকে থাকলে ফোর্ট ভিউটা পাওয়া যাবে না, শহরের ভিউটা পাওয়া যাবে। দেখুন প্রচুর দোকান, প্রচুর ওদের রাজস্থানী কাজের জিনিসের দোকান, হাতের সমস্ত জিনিসের দোকান সমস্ত আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে এখানে দেখবেন প্রত্যেকটি বাড়ির দেওয়ালে দেওয়ালে এরকম কবে এদের বিবাহ হয়েছে, কার সাথে কার, কত তারিখ, সেগুলো সমস্ত লেখা থাকে। প্রত্যেক বাড়িতে, যাদের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে প্রত্যেকেরই লেখা থাকবে এরকম যে কবে বিয়ে হয়েছে, কার সাথে হয়েছে, তারিখ বলে এরকম গণেশজির ছবি দেওয়া থাকে। দেখুন এই বাড়িটাতেও আছে। এগুলো হচ্ছে এদের এখানকার বিশেষত্ব। দেখুন কামিনী জঙ্গা সঙ্গে কার মোহিত ভাটি 9 জুলাই 2024 সালে বিয়ে হয়েছিল। চলুন আমরা এগিয়ে যাই। এর মধ্যে চলতে চলতে আমরা এসে এখন উপস্থিত হয়েছে যে বাড়ি হাভেলি। বাড়ি হাভেলি এটা হচ্ছে 450 বছরের পুরনো এই যে হাভেলি, এটা ভেতরেই আছে ফোর্টের মধ্যে। আপনারা যখন ওই রাজার মহল দেখে বাঁ দিক ধরে আসবেন, এলে এই বাড়ি হাভেলি পাবেন। 450 বছরের পুরনো এই হাভেলিটি। এখানে বিভিন্ন রাজস্থানী কালচার মিউজিয়াম, সেটার উপরে মিউজিয়াম করা আছে। 50 টাকা করে টিকিট, প্রতি জনপ্রতি টিকিট করে ঢুকতে হবে এবং ছবি তোলার জন্য আলাদা চার্জ আছে। দেখুন বাড়ি হাভেলি।
চলুন আবার এগিয়ে যাই। প্রচুর দোকান, এটা এর মধ্যে প্রচুর দোকান, অসংখ্য দোকান। চলুন, আমরা এসেই গেছি জৈন মন্দিরের সামনে। চলুন, সামনেই দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর জৈন মন্দিরটি। আমরা এগিয়ে যাই। পার্শ্বনাথজির মন্দির, এটা ছিল চন্দ্রপ্রভু মন্দির, আর এখানে পার্শ্বনাথজির মন্দির। আজ দেখুন অপূর্ব। ক্যানন পয়েন্ট দেখুন, এই সেই ক্যানন এখনো সেটি রয়েছে, আর এখান থেকে সূর্যাস্তের সময় দেখা যায় এবং সূর্যোদয়ের সময় কি ভিউ পাওয়া যায় দেখুন, অপূর্ব সুন্দর। অপূর্ব অপূর্ব, পুরো জয়সলমীর শহরের ভিউ পাওয়া যাচ্ছে। আর এই বাচ্চাগুলি এখানকার লোকাল স্থানীয় বাচ্চা, যারা আমাদেরকে দেখিয়ে নিয়ে চলে এলো যে চলো চলো এখানে আছে ক্যানন পয়েন্ট দেখিয়ে নিয়ে আসি। এইভাবে অপূর্ব লাগছে। যেটা দেখছেন এখন সোনার কেল্লা সিনেমা যে মুকুলের বাড়ি শুটিং হয়েছিল, এটা সেটাই, সমস্ত ভেঙে গেছে। মুকুল বাড়ি এইখানেই সেই থাকতেন আমাদের শিশু শিল্পী তখনকার কুশল চক্রবর্তীকে দেখানো হয়েছিল ওনার বাড়ি হিসেবে, মুকুল হিসেবে। সত্যজিৎ রায় দেখিয়েছিলেন মুকুলের বাড়ি। আজ ভগ্নাবশেষটি পড়ে আছে, কোনো রকম রক্ষণাবেক্ষণের অভাবে সমস্ত পড়ে গেছে। আর এখানে হয়েছিল, আর শুটিংয়ের যে ক্যামেরা বসিয়ে শুটিং করেছিলেন সত্যজিৎ রায়, তিনি এই বাড়িটির এই উপরতলা থেকে শুটিংটি করেছিলেন। দেখুন, আমাদের বাঙালিদের গর্ব সত্যজিৎ রায় এবং তার অমর সৃষ্টি সোনার কেল্লা, অবাক করার মতন। এই সিঁড়ি, এই দরজা, এই বাড়ি আপনারা নিশ্চয়ই দেখেছেন বহুবার, সিনেমা দেখলে আবারও আপনাদের মনে পড়ে যাবে। দেখুন, এই সেই বাড়ি, এখান থেকেই শুটিং হয়েছে। দারুণ সুন্দর, পারলে একবার অবশ্যই আসবেন, দেখে যাবেন মুকুল বাড়ি। চলুন, আচ্ছা চলুন, এই পাশেই রয়েছে লক্ষ্মীনাথজির মন্দির, যেটিও সোনার কেল্লা সিনেমাতে কয়েকবার দেখানো হয়েছিল। এই লক্ষ্মীনাথজির মন্দির। কেন টানছিস বলতো? লক্ষ্মীনাথজি মন্দির। জয়সলমীর ফোর্ট দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়ছি। হোটেলে আমাদের লাগেজ রাখা আছে, সেখান থেকে লাগেজ নিয়ে স্টেশনে চলে যাব। 3:30টার সময় আমাদের যাওয়ার ট্রেন আছে। তো কেমন লাগলো আমাদের জয়সলমীর ভ্রমণের পর্বটি জানাবেন। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে যোধপুর ভ্রমণে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।